বিশ্বে যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অস্ত্র বাজারের প্রায় 43% যুক্তরাষ্ট্রের একচেটিয়া নিয়ন্ত্রণে, যার ধারে কাছে নেই আর কোনো দেশ। তালিকার পরের 7টি দেশ গেল 5 বছরে সম্মিলিতভাবে যত অস্ত্র রপ্তানি করেছে তার চেয়েও বেশি অস্ত্র বহির্বিশ্বে বিক্রি করে যুক্তরাষ্ট্র একাই। ইউরোপে মার্কিন অস্ত্র সরবরাহ বেড়েছে 3 গুণের বেশি। চলতি বছরের মে মাসে সৌদি আরবের সাথে এ যাবৎকালের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি করে যুক্তরাষ্ট্র। ইতিহাস বলে, মার্কিন অস্ত্র চুক্তিগুলোর নেপথ্যে বরাবরই ছিল একের পর এক কেলেঙ্কারি। প্রয়োজনে সম্ভাব্য শত্রুপক্ষের হাতে অস্ত্র যাবে জেনেও অস্ত্র বিক্রি করেছে মার্কিন প্রশাসন। তো কিভাবে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র ব্যবসা গড়ে তুলল যুক্তরাষ্ট্র, আর অভাবনীয় এই সাফল্য কেলেঙ্কারিতেই বা গড়ালো কিভাবে? স্বাধীনতা যুদ্ধের সময় খোলা বারুদ দিয়ে যাত্রা শুরু মার্কিন অস্ত্র শিল্পের। ব্রিটিশ বিরোধী লড়াইয়ের সময় বারুদের এতটাই ঘাটতি ছিল যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ জয়ে সুদূর ফ্রান্স থেকে গোপনে অস্ত্র পাচার করে আনতে হয়েছিল দেশটিকে। তখন থেকেই নিজেদের অস্ত্রশক্তি বাড়াতে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ওঠে মার্কিনিরা। 1790-এর দশক থেকে অস্ত্রাগার খুলতে শুরু করে সরকার, এবং কোল্ট অ্যান্ড রেমিংটনের মতো বেসরকারি আগ্নেয়াস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তিবদ্ধ হতে শুরু করে। গৃহযুদ্ধের সময় উৎপাদন আরও বেড়ে যায়, আর 18 শতকের শেষ দিকে বিশ্ব জুড়ে অস্ত্র সরবরাহ শুরু করে দেয় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নাগাদ দাঁড়িয়ে গিয়েছিল পুরো অবকাঠামো। মার্কিন কারখানাগুলোতে তখন অস্ত্র উৎপাদন চলছে ধারণ ক্ষমতার চেয়েও বেশি। মিত্র দেশগুলোতে চাহিদার 2/3 সরবরাহ হচ্ছে মার্কিন ভূখণ্ড থেকে। ইউরোপ এশিয়া জুড়ে যুদ্ধ ক্ষত ছেড়ে গেলেও যুক্তরাষ্ট্রের গায়ে লাগেনি আঁচড়টুকুও। পূর্ব ইউরোপে মিত্র দেশগুলো থেকে শুরু করে ভারত ও মিশরের মতো দেশগুলোতেও অস্ত্র রপ্তানি করায় 60-এর দশক নাগাদ ওয়াশিংটনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে সাবেক সোভিয়েত ইউনিয়ন। জবাবে মার্কিন প্রশাসন অস্ত্র বিক্রি করতে শুরু করে সৌদি আরব ও ইরানের মতো তেল সমৃদ্ধ আর সোভিয়েত বিরোধী দেশগুলোর কাছে। মার্কিন সরকারের সাথে চুক্তির মাধ্যমেই সে সময় বেশিরভাগ অস্ত্র পেত ইরান। বিপরীতে সৌদি আরব সরাসরি চুক্তি করত ওয়াশিংটন অনুমোদিত মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সাথে। 1970 থেকে 74 সালের মধ্যে মার্কিন অস্ত্র রপ্তানি 10 গুণ বেড়ে ছাড়িয়ে যায় বার্ষিক $1,000 কোটি। এর মধ্যে 90-এর দশকে সোভিয়েত পতনের পর নতুন অস্ত্রের জন্য যুক্তরাষ্ট্রমুখী হয়ে পড়ে পোল্যান্ড ও ভারতের মতো দেশগুলো। গোড়াপত্তন হয় অস্ত্র বাণিজ্যে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যের। পরের কয়েক দশকে মার্কিন অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা দেশ হয়ে ওঠে সৌদি আরব। বর্তমানে নিজেদের অস্ত্র ভাণ্ডারের 74% যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে সৌদি সরকার। শুধু রপ্তানি নয়, সামরিক সহায়তা হিসেবেও বিশ্বজুড়ে অস্ত্র সরবরাহ করে থাকে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রায় 8 দশকে $22,800 কোটি মার্কিন সামরিক সহায়তা গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের কথিত ঘনিষ্ঠতম মিত্র ইসরায়েল একাই। অন্য যে কোনো দেশের তুলনায় যা দ্বিগুণের বেশি। এই সামরিক সহায়তায় ব্যয় হয় মার্কিন করদাতাদের কষ্টার্জিত অর্থ। সমঝোতা স্মারক অনুযায়ী বার্ষিক বাজেটের বড় অংশই ইসরায়েল খরচ করে মার্কিন অস্ত্র কিনতে। বছরে অতিরিক্ত $50 কোটি সহায়তা যুক্তরাষ্ট্র দেয় আয়রন ডোমের মতো ইসরায়েলের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সক্ষমতা বাড়াতে সহযোগিতা হিসেবে। এভাবেই ইসরায়েলের সাথে চুক্তি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতকে শুধু সমৃদ্ধই করেনি, একই সাথে পুরো মধ্যপ্রাচ্যে প্রভাবশালী করে তুলতেও সাহায্য করেছে। দুই দশকে প্রথমবার মধ্যপ্রাচ্যের চেয়েও বেশি অস্ত্র বর্তমানে ইউরোপে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। 2020 সাল থেকে ইউক্রেনের অস্ত্র আমদানি বেড়েছে 100 গুণ, যার 45% মার্কিন।
রাশিয়ার সামরিক অভিযানের মুখে 2022 সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনকে $6,700 কোটি সামরিক সহায়তা দিয়েছে মার্কিন প্রশাসন। দিয়েছে ল্যান্ডমাইন আর গুচ্ছ বোমার মতো নিষিদ্ধ অস্ত্র, যেগুলো বেসামরিক প্রাণের জন্য বড় হুমকি। এছাড়া পোল্যান্ড, যুক্তরাজ্য, নরওয়ে, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত সহ বিভিন্ন দেশকে বছরে $12,000 কোটি অস্ত্র দিয়ে থাকে বিশ্ব রাজনীতির মোড়ল দেশটি। যুক্তরাষ্ট্রের এই অপ্রতিদ্বন্দ্বী অস্ত্র ব্যবসার আড়ালে আছে অন্ধকার দিকও। মার্কিন অস্ত্র চুক্তির এমন একাধিক ইতিহাস আছে যা দীর্ঘমেয়াদে বুমেরাং হয়ে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রকেই। এক স্নায়ুযুদ্ধের সময়েরই আছে অসংখ্য উদাহরণ। সোভিয়েত বিরোধী যুদ্ধে অনেক দেশকেই $100 কোটি অস্ত্র সহায়তা দেয় ওয়াশিংটন। 80-র দশকে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক তুলে দেয় সোভিয়েত বিরোধী আফগান যোদ্ধাদের হাতে, যার বড় অংশ পরে চলে যায় নিষিদ্ধ ঘোষিত তালেবানের কাছে। একই দশকে লেবাননে জিম্মি মার্কিন নাগরিকদের উদ্ধারের আশায় গোপনে ইরানের কাছে অস্ত্র বিক্রি করে যুক্তরাষ্ট্র। এসব প্রকল্প থেকে লাভের অর্থ দিয়ে নিকারাগুয়ায় কমিউনিস্ট বিরোধী বিদ্রোহীদের পৃষ্ঠপোষকতা শুরু করে পুঁজিবাদী দেশটি। পরবর্তীতে মার্কিন রাজনীতিতে পুরো বিষয়টি নিয়ে ধিক্কার ওঠে ইরান কন্ট্রা স্ক্যান্ডাল নামে। 1981 থেকে 1986 সাল পর্যন্ত ইরানে অস্ত্র পাচারকে ঘিরে যুক্তরাষ্ট্রের এই রাজনৈতিক কেলেঙ্কারিতে নাম জড়ায় তৎকালীন রোনাল্ড রিগান সরকারের শীর্ষ কর্মকর্তাদের। দায়ের করা হয় ফৌজদারি মামলা। কাছাকাছি সময়ে ইরাকে তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ইরানি সেনা ও কুর্দি বেসামরিক মানুষের ওপর জৈব অস্ত্র ব্যবহারের অভিযোগ থাকলেও দেশটিতে রাসায়নিক অস্ত্র পাঠায় যুক্তরাষ্ট্র। রোনাল্ড রিগান ও জর্জ H.W. বুশ প্রশাসনের সবুজ সংকেতে ইরাককে মোটা অঙ্কের ঋণ দেওয়ার অভিযোগ ছিল, যা পরিচিত ইরাক গেট কেলেঙ্কারি নামে। ওই ঋণের অর্থ কৃষি খাতে ব্যবহারের কথা থাকলেও ব্যবহৃত হয় অস্ত্র তৈরিতে। অনুসন্ধানে বেরিয়ে আসে কোটি কোটি ডলারের অননুমোদিত ঋণ দিয়ে ইরাকের সাদ্দাম সরকারকে অস্ত্রে বলিয়ান হতে গোপনে অর্থায়ন করেছিল মার্কিন প্রশাসন। 2013 সালে জাতিসংঘের অস্ত্র বাণিজ্য চুক্তিতে সই করে যুক্তরাষ্ট্র। লক্ষ্য ছিল বিশ্বজুড়ে সহিংসতায় ইন্ধন দেয়া বন্ধ করা। এ পর্যন্ত 160টির বেশি দেশ এ চুক্তিতে অনুমোদন দিয়েছে। মানবাধিকার লঙ্ঘন, সন্ত্রাসবাদ ও বিভিন্ন গোষ্ঠীর সহিংসতা উস্কে দেওয়ার সুযোগ বন্ধে আইনিভাবে বাধ্য স্বাক্ষরকারী দেশগুলো। কিন্তু খোদ যুক্তরাষ্ট্রেই পার্লামেন্টে চুক্তিটি অনুমোদন পায়নি। 2019 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে এ চুক্তি থেকে বের করে নেন। একই সময়ে ইসরায়েল, সৌদি আরব সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অস্ত্র চুক্তি নিয়ে ক্ষোভ বাড়ছে সারা বিশ্বে। নুজহাত কামাল, এখন বিশ্ব। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।